এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এমনি রে, হঠাৎ মাথায় আসছিল না। হয়েছে, আর ডং করতে হবে না। ঝিলমিল একা ক্লাসে দাঁড়িয়ে থাকবে, সেটা সহ্য হবে না বলেই তুই ইচ্ছে করে ভুল উত্তর দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলি, সত্যি না? মুহূর্তের মধ্যেই ঝিলমিল আর ইরানের আইসক্রিম খাওয়া বন্ধ হয়ে গেল। ঝিলমিল চোখের পাতা ছোট ছোট করে সন্দেহ ভাজনের দৃষ্টিতে রোদ্দুরের দিকে চেয়ে বলল, তুই সত্যি এজন্য দাঁড়িয়েছিলি নাকি? না। ধুর, ও একদম ফালতু বকছে। আর রোদ্দুর থতমত খেয়ে গেল। তোর জন্য আমি সাত করে স্যারের কাছে বাস খেতে যাব নাকি? কথাটা শেষ করে রোদ্দুর টেবিলের তলা দিয়ে শুভকে কষে একটা চিমটি কাটলো। ঝিলমিল আর কথা বাড়ালো না, আবারও আইসক্রিমে মনোযোগ দিল। রোদ্দুর প্রসঙ্গ বদলে ঝিলমিলকে উদ্দেশ্য করে শোধালো, জারিফ ভাইয়া কি তোকে আর ডিস্টার্ব করছিল? আবারও আইসক্রিমের চামচ আটকে গেল ঝিলমিলের। শাড়িরান চকিতে একে অপরের দিকে তাকালো। তার মানে কলেজে ঝিলমিলের বিয়ের খবরটা বন্ধুদের কেউ এখনো টের পায়নি। ঝিলমিল নিজেকে সামলে নিয়ে হালকা গলায় বলল, ডিস্টার্ব করার সাহস পাবে কোথায়? সামনে যদি আবার কোনো ঝামেলা করে সোজা আমাকে বলবি। রোদ্দুর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, তোকে বললে তুই কি করবি? মেরে তক্তা বানিয়ে দেবো। রোদ্দুরের বীরত্বপূর্ণ সংলাপ শুনে ঝিলমিল সহ পুরো টেবিল হাসিতে ফেটে পড়ল। যার বাপ সেদিনও আমাদের সবার সামনে এসে বলছিল ছেলে আমার রাতে এখনো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমায়, একা শুতে পারে না, সে নাকি আবার সিনিয়রকে মারবে। শুভর কথায় লাল হয়ে গেল রোদ্দুরের মুখখানি। তুই মুখটা একটু বন্ধ করবি? ঝিলমিল, ও কিন্তু একদম বানিয়ে বানিয়ে বলছে। আমি মোটেও অতটা ভীতু নই। তুমি এতদিন কলেজে আসনি কেন জানারা? হঠাৎ পেছন থেকে ভেসে আসা পুরুষালী কণ্ঠে গ্রুপের সবাই চমকে পাশে তাকালো। হালকা আকাশি রঙের ফুল হাতা শার্ট পরা ফাহিম মীর দাঁড়িয়ে আছেন। কলেজের আইসিটি টিচার তিনি। স্যারকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ঝিলমিল। ভদ্রতার হাসি হেসে বলল, স্যার একটু অসুস্থ ছিলাম। ফাহিম স্যারের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। কি হয়েছিল? এখন শরীর ঠিক আছে তো? জি স্যার, এখন একদম ঠিক আছে। আচ্ছা, কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে জানিও। অবশ্যই স্যার, জানাবো। ফাহিম মেয়ের মৃদু হেসে মাথা নাড়িয়ে সামনের দিকে হেঁটে চলে গেলেন। ঝিলমিলও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বন্ধুদের আড্ডায় নিজের জায়গায় গিয়ে বসলো। কিন্তু কয়েক কদম যাওয়ার পরেই যেন কিছু একটা মনে পড়ে গেল ফাহিম স্যারের। তিনি থমকে দাঁড়িয়ে পেছন ফিরে আবারও ডাকলেন, ঝিলমিল, একটু শোনো। ঝিলমিল চট করেই উঠে ফাহিম স্যারের কাছে এগিয়ে গেল। তুমি কি আইসিটি কোথাও প্রাইভেট পড়ছো? কৌতূহলী চোখে শুধালেন ফাহিম। না স্যার, পড়ছি না, তবে আমরা ফ্রেন্ডরা সবাই মিলেই কোথাও পড়ার কথা ভাবছি। তুমি চাইলে আমার কাছে পড়তে পারো। ঝিলমিল কিছুটা অবাক হয়ে বলল, সত্যি স্যার? আপনিও ব্যাচ পড়ান নাকি? না, ব্যাচ পড়াই না, তবে তুমি পড়তে চাইলে আমি পড়াবো। আচ্ছা স্যার, আপনাকে জানাবো। ঠিক আছে, সাবধানে থেকো। টেক কেয়ার। স্যার চলে যেতে ঝিলমিলে আবারও ফিরে এলো টেবিলে। সে বসতে না বসতে রৌদ্র উৎসুক আর কিছুটা শক্ত গলায় শুধালো, বলল আইসিটি প্রাইভেট পড়তে চাইলে উনি নাকি আমাকে পড়াবেন। ঝিলমিল স্বাভাবিক গলায় বলল। বললাম জনাব। রৌদ্রের চোখের কোণ দুটো কেমন যেন বদলে গেল। তাতেই পরিষ্কার স্যারের প্রতি ক্ষোভ। স্যারের যাওয়ার পথের দিকে গম্ভীর মুখে চেয়ে রইল সে। ক্লাস শেষে বাড়ি ফিরছিল বারিশ আর ঝিলমিল। গাড়ি চলছিল আপন গতিতে। বারিশের এক হাত স্টিয়ারিংয়ে, অন্য হাত গিয়ারে স্থির। পাশে বসা ঝিলমিল। গাড়িতে ওঠার পর থেকেই ঝিলমিলকে ছটফট করতে দেখে বারিশ শুধালো। ঝিলমিল একটু দ্বিধা নিয়ে তাকালো। বলতাম বলো। আইসিটি প্রাইভেট পড়ার দরকার ছিল, আজ স্যার এসে বললেন তার কাছে চাইলে পড়তে পারি। বারিশের চোখের দৃষ্টি রাস্তা থেকে সরল না। একদম নির্বিকার গলায় শুধালো, কোন স্যার? আমাদের যে আইসিটি ক্লাস নেন, ফাহিম স্যার। শব্দ দুটো শেষ হওয়ার আগে বিকট শব্দে ব্রেক কষল গাড়িটা। পিচ ঢালা রাস্তায় চাকার ঘর্ষণে থমকে দাঁড়ালো ধাতব শরীরটা। ঝাঁকুনিতে সামনে ঝুঁকে পড়ল ঝিলমিল। বারিশ ধীরে সুস্থে গাড়ি নিউট্রালে আনলো। তারপর ঝিলমিলের দিকে ঘুরল। কার কাছে পড়বে?
ঝিলমিল নিজেকে একটু সামলে নিয়ে বলল, ফাহিম স্যার কেন? তুমি তাকে কি বলেছ? বলেছি জানাবো। তাকে বলে দিও তুমি পড়বে না। বারিশের এই হঠাৎ একতরফা সিদ্ধান্তটা মেনে নিতে পারল না ঝিলমিল। কেন? উনি অনেক ভালো আইসিটি পড়ান, আমি পড়তে চাই। আমি নিষেধ করেছি। আমি পড়তে চাই আমি নিষেধ করেছি বললাম তো। কিন্তু ঝিলমিলকে যুক্তি দেখানোর সুযোগ দিল না বারিশ। এক নিমিষে তার হাত গিয়ে চেপে বসলো ঝিলমিলের ইউনিফর্মের কলারের উপর। হ্যাচকা টানে ওকে নিজের বুকের নিকট টেনে নিয়ে এলো সে। গলার কাছে কাপড়ের টান লাগতে নিঃশ্বাস আটকে গেল ঝিলমিলের। আতঙ্কে দু হাতে চেপে ধরেছে স্বামীর শার্ট। বারিশের তপ্ত শ্বাস আছড়ে পড়ছে ওর মুখের উপর। গলার স্বর অত্যন্ত নিচু চাপা রেখে বলল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আই হ্যাভ ফরবিডেন ইউ অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ ইট। আমার কথা অমান্য করার দুঃসাহস একদম দেখাবে না। আর এরপরও যদি কোনোদিন আমার সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করো, তবে এটা চিন্তা করার পেছনে তোমার মস্তিষ্কের যতগুলো নিউরন খরচ হয়েছিল তার প্রতিটার জন্য তুমি আফসোস করো। বারিশের মুখের তপ্ত বাতাস আছড়ে পড়ছে ঝিলমিলের থরথর করে কাঁপা গালে। হাত পা এক মুহূর্তে অবশ হয়ে এলো। আতঙ্কে তোলপাড় করছে বুকের ভেতরটা। এই লোক তো তাকে বিয়ে করতে চায়নি। দাদিমা যখন ফুপির পালিয়ে যাওয়ার খবর জানিয়ে ঝিলমিলকে বিয়ের পিড়িতে বসানোর আকুতি করছিল, কত কি না বলেছিল এই মানুষটা। অমত, বিরক্তি আর অনাগ্রহে মুখ ফিরিয়ে নিয়েছিল। অথচ বিয়ের পর কাজী সাহেবের সামনে কবুল শব্দটা উচ্চারণের পর থেকেই যেন এক অচেনা রূপ ধারণ করেছে সে। কিভাবে একটা মানুষ বিয়ের পর গিরগিটির মতো এভাবে রং বদলে ফেলে? মাথায় ঢুকেছে? বারিশের বরফ শীতল কণ্ঠের প্রশ্নে ঝিলমিলের ভাবনা শুধু ছিল। ঝিলমিলের গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ভার ম্যাক ঠেলে মিনমিন করে নিজের অসহায়ত্ব প্রকাশ করলো সে। আমি আইসিটি কিছুই বুঝি না। টিউশন না নিলে এক্সামে কি লিখবো? বারিশের দৃষ্টি ঝিলমিলের মধুরঙ্গা চোখ দুটোতে। ভয় আর বিস্ময়ে মেয়েটার সেই হ্যাজেল মণিজোড়া বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। বারিশের থমথমে চেহারার কঠিন ভাবটা যেন সামান্য নরম হলো, কিন্তু আধিপত্যের কোনো কমতি রইল না। আমি পড়াবো। ঝিলমিল স্তব্ধ হয়ে চেয়ে রইল। সামান্য সাহস করিয়ে আগের মতো কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আপনি আপনি তো ইংরেজি শিক্ষক। আমি সব পারি, সব শেখাবো তোমায়। সর্বর্ণ থেকে শুরু করে জীববিজ্ঞানের একদম শেষ অধ্যায় পর্যন্ত প্রতিটা সাবজেক্টের উপর প্রাইভেট টিউটোরিয়াল দেব। তবু অন্যের উপর নির্ভর করা চলবে না। তোমার শিক্ষক একটাই, সেটা বারিশ। আমার গ্রুপে তো জীববিজ্ঞান নেই। বারিশ আর কিছুই বলল না। ঝিলমিলকে আগের জায়গায় বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করলো। এদিকে ঝিলমিলের হৃৎপিণ্ড বায় মাছের মতো লাফাচ্ছে। শাহরিয়ার বাড়ির সামনে এসে গাড়ি থামালো বারিশ। গাড়ি থেকে নেমে চৌধুরী বাড়ির গেটের সামনে নিজের বাবাকে দেখতে পেল ঝিলমিল। আলতাফ সাহেব নিশ্চয়ই কোনো কাজে এদিকে এসেছিলেন। এতদিন পর বাবাকে দেখে ঝিলমিল একটু এগিয়ে যেতে চাইলো, কিন্তু তার আগে শক্ত আর নিষ্ঠুর আঙ্গুল থাবা বসালো তার কবজিতে। কিছু বুঝে ওঠার আগেই অজগরের মতো পেঁচিয়ে বারিশ তাকে প্রায় টেনে হিঁচড়ে গেটের ভেতরে নিয়ে যেতে লাগলো। পেছন থেকে ঝিলমিলের আকুল কণ্ঠ ভেসে এলো, আরে ছাড়ুন, আব্বুর সাথে অন্তত দুটো কথা বলতে দিন। কিন্তু যুবক সে কথায় কান দেওয়ার প্রয়োজন বোধ করল না। ওদিকে নিজের চোখের সামনে জামার এমন অপমানজনক ব্যবহারে আলতাফ সাহেবের ফর্সা মুখটা মুহূর্তে কালো হয়ে উঠল। খুব সামলাতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন, অসভ্য, অভদ্র, এক নম্বরে বেয়াদব একটা। তোর কপালেও যেন এমন মেয়ের জামাই জোটে। শব্দগুলো বারিশ আর ঝিলমিল দুজনের কানে স্পষ্ট পৌঁছালো। ঝিলমিল কিছুটা অসন্তুষ্ট গলায় ফিসফিস করে বলল, আব্বু কিন্তু অভিশাপ দিচ্ছেন। বেশ হবে তখন। আপনার নিজের মেয়ের জামাই যখন এমন করবেন আপনার সাথে, তখন টের পাবেন। বারিশ সেবারেও কোনো জবাব দিল না। থমথমে মুখে বাসার ভেতরে ঢুকে সোজা বেডরুমে চলে গেল। সুইচ অন করে এসে ছেড়ে বিনা বাক্যে চলে যায় শাওয়ার নিতে ওয়াশরুমে। ঝিলমিলও আর দেরি না করে কলেজের ইউনিফর্মটা বদলে একটা ঢিলে ঢালা টি শার্ট আর প্যান্ট পরে নিল। এখন শুধু বারিশ ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা। সে বের হলে এসে নিচে ফ্রেশ হতে ঢুকবে। ঘরে একা দাঁড়িয়ে থাকতেই সকালের ঘটনাগুলো একের পর এক মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো তার। সকালে জোর করে তাকে দিয়ে রান্না করানো, ক্লাসে একের পর এক প্রশ্ন ধরে দাঁড় করে রাখা,
গাড়ির ভেতরে শুয়ে আচরণ, সবশেষে নিজের বাবার সাথেই জঘন্য ব্যবহার। আসলেই লোকটা একটা চরম বেয়াদব। নইলে গুরুজনদের সাথে কেউ এমন করে? ঝিলমিল ভালো মেয়ে বলেই একে সহ্য করে যাচ্ছে, না হলে এর কপালে মেয়ে তো দূরের কথা, জিনও জুটত না। ভাবতে ভাবতেই রাগে গজগজ করতে করতে সে ওয়াশরুমে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তার খুব ইচ্ছে করছে এই মুহূর্তে কাঠের দরজাটা ভেঙে ভেতরে ঢুকে লোকটা নাক বরাবর শক্ত একটা ঘুষি বসিয়ে দিতে। যে ভাবনা সে কাজ। ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বাতাসে তুলে ফেলল সে। দরজাকেই বারিশের মুখ কল্পনা করে পূর্ণ শক্তিতে মারল এক ঘুষি। কিন্তু এমন কিছু হলো যা ঝিলমিল খারাপ স্বপ্নেও ভাবেনি। লক খুলে ওয়াশরুমের দরজাটা আচমকা ফাঁক হয়ে গেল, আর ঝিলমিলের সেই সজোরে নিশানাভেদী ঘুষিটাকে সোজা বিতল সত্য শাওয়ার নিয়ে বেরিয়ে আসা বারিশের ঠিক নাক বরাবর। উফ! ঘটনার আকস্মিকতায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো দুপা পিছিয়ে এলো ঝিলমিল। ভয়ে বুক ডিপ ডিপ করতে লাগলো তার। অপরাধের মতো দুটো হাত উপরে তুলে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বলল, আমি দিইনি, না মানে আপনাকে মারতে চাইনি আমি। কথাটা শেষ করতে পারলো না ঝিলমিল। বারিশের মুখের দিকে তাকিয়ে তার গলার আওয়াজ পুরোপুরি আটকে গেল। বারিশ এক চুলও নড়ল না, না সে চিৎকার করলো আর না রাগে ফেটে পড়লো। ডান হাতটা নাকে ছুঁয়ে এক দৃষ্টিতে অবাকার শীতল চোখে তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। স্বামীর এমন দৃষ্টিতে মেয়েটার শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমাকে মারবেন না প্লিজ। সব সব দোষ আপনার নাকের। মানে আপনি কেন ওই সময় বের হতে গেলেন? বারিশ নাক থেকে হাত সরিয়ে দেখলো তার আঙ্গুলের ডগায় গাঢ় লাল এক ফোঁটা রক্ত লেগে আছে। বা হাতে ধরা তোয়ালেটা দিয়ে সে আলতো করে রক্তটুকু মুছে সেটা ছুঁড়ে ফেললো সোফার উপর। তারপর ধীর পায়ে এক পা দুপা করে এগোতে শুরু করলো ঝিলমিলের দিকে। ভয়ে শিউরে উঠে পিছিয়ে যেতে লাগলো ঝিলমিল। পেছাতে পেছাতে পিঠে গিয়ে ঠেকলো বেডরুমের শক্ত দেওয়ালে। প্লাস্টার লাগবে নাকি আইস প্যাক এনে দেবো? বিশ্বাস করুন, আমি তো শুধু বাতাসকে মানে ওয়াশরুমের দরজাকে ডেমো দেখাচ্ছিলাম। ভীতি লুকাতে না পেরে অসংলগ্নভাবেই যা মুখে এলো তাই বলে ফেলল সে। বারিশ থামলো গিয়ে একদম ঝিলমিলের ইঞ্চে খানিক দূরত্বে। তারপর দুই হাত ঝিলমিলের মাথার দুই পাশের দেওয়ালে রেখে পুরোপুরি নিজের ছায়ায় নিচে বন্দি করে ফেলল কিশোরীকে। মাথাটা সামান্য নিচু করে ঝিলমিলের চোখের গভীরতায় দৃষ্টি ফেলে ফিসফিস করে বলে উঠল, দরজাকে ডেমো দেখাচ্ছিলে তাই না? হ্যাঁ হ্যাঁ। ঝিলমিল এখন ঠিক কোথায় তাকাবে কিছুই বুঝে উঠতে পারছে না। লোকটার চোখের দিকে সরাসরি তাকানোর বিন্দুমাত্র সাহস নেই তার। আবার বারিশের আপাদমস্তক উদম শরীর দেখে লজ্জায় তার কান লাল হয়ে আসছে। নিচের দিকে তাকাতেও আবার অন্য মুসিবত। কোমরে জড়ানো তোয়ালিটা বেশ ঢিলে ঢালাভাবে বাঁধা আছে, একটু নড়চড় হলেই যদি খুলে যায়। ছি! লজ্জায় আর আতঙ্কে ঝিলমিল শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। বারিশের গরম নিঃশ্বাসের ছোঁয়া এখনো পাচ্ছে সে। স্পষ্ট বুঝতে পারছে লোকটা নড়েনি, এখনো ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। হালকা ঠোঁট ভিজিয়ে অবশ্যই সে চোখ মেলল ঝিলমিল। তারপর ধীরে ধীরে মাথাটা একটু উপরে তুলতে বুকটা মুচড় দিয়ে উঠল তার। মানুষটার নাকের পাশ দিয়ে তখনও সরু ধারায় রক্ত গড়াচ্ছে। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। কিছু না ভেবেই সে নিজের ডান হাতটা উপরে তুলে স্বামী না খেয়ে সে রক্তের দাগ ছুঁয়ে ফেলল। রক্ত বের হয়ে গেছে তো, দেখি। ভুল শুধরানোর আকুলতায় সে নিজের হাত দিয়ে বারিশের নাক থেকে রক্ত মুছে দিতে লাগলো। কিন্তু এভাবেই মুছে লাভ নেই, রক্ত ভরা বন্ধ হচ্ছে না। আতঙ্ক আর অপরাধ বোধে ঝিলমিলের হাত তখন কাঁপছে। সে আর এক মুহূর্ত দেরি না করে বারিশকে টেনে পাশের বিছানায় বসিয়ে দিয়ে দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এডের বক্সটা টেনে নিয়ে এলো। খুব সাবধানে একটা কটন বার্সে ভায়োডিন নিয়ে বারিশের নাকের ক্ষতে লাগিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে উঠল, নিঃশ্বাস কি ঠিক মতো নিতে পারছেন? থাক, আর কষ্ট পাবেন না, একটু পরে ঠিক হয়ে যাবে। সরি, আমি সত্যি বুঝতে পারিনি। ঝিলমিলের সত্যি খুব খারাপ লাগছে। সে তো তখন এমনি এমনি ভাবছিল, সত্যি সত্যি নাক ফাটাতে একদমই চায়নি। ক্ষতস্থানে ওষুধ লাগানো শেষ করে তাড়াতাড়ি ফার্স্ট এডের বক্সটা গুছিয়ে রাখতে গেল সে। এখনই গম্ভীর গলায় থমথমে স্বরে ভেসে এলো বারিশের নির্দেশ, এসব করে লাভ নেই, গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে
শাওয়ার নিয়ে দ্রুত রান্না করতে চাও। ঝিলমিলের খারাপ লাগাটা উবে গেল মুহূর্তেই। মুখটা কালো করে বলল, এখন রান্না করলে রাত হয়ে যাবে, খিদে পেয়েছে। বাসায় যা রান্না হয়েছে সেগুলোই খেয়ে নিন। বারিশ আর চোখে কঠোর দৃষ্টিতে তাকিয়ে এক এক করে মেপে মেপে বলল, আমি এক কথা বারবার বলি না ঝিলমিল, তুমি এমনিতেই আমার মাথা গরম করে দিয়েছো। আমার ইচ্ছে করছে তোমার নাকটা ফাটিয়ে দিতে। ঝিলমিলের এতক্ষণে যেটুকু অপরাধ বোধ হচ্ছিল তার সবটা মুহূর্তে পানি হয়ে গেল। ভেতরে খুব আর রাগটা চরচর করে মাথার উপর চড়ে গেল তার। ইচ্ছে করছে আগের মতো আরেকটা সজোরে ঘুষে বসে দিতে লোকটা সে লাল হয়ে থাকা নাকের উপর। বারিশ বেশ হুকুমের সুরেই আবার বলে উঠল, কি হলো চাও? খিদে পেয়েছে আমার। আমি আমি কাপড় ধুতে পারি না। এসব নিয়ে কথা আগেই বলা হয়ে গেছে। বারিশ অত্যন্ত নির্বিকার। যেটা পারি না সেটা কিভাবে করব আমি? এবার সত্যি সত্যি অসহায় শোনালো ঝিলমিলের স্বর। অকাজ তো ঠিকই পারো, কথা কম বলে দ্রুত কাজ করো। রাগে ক্ষোভে ভেতরে ভেতরে ফুঁসতে ফুঁসতে ঝিলমিল বাথরুমের দিকে পা বাড়ালো। ইচ্ছে করে সজোর একটা আছাড় মেরে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিল সে। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার ভেজা চুলগুলো এলোমেলো ভাবে কপালে ছড়িয়ে আছে। দু হাত দিয়ে চুলগুলো দুভাগে ভাগ করে দুপাশে সরিয়ে দিল সে। নাকটা এখনো বেশ বাজে ভাবে লাল হয়ে আছে। অসভ্য মেয়েটা আরেকটু ফুলে আজ নাকের হাড়টায় ভেঙে গুঁড়ো করে দিত। সোফা থেকে একটা স্লিভলেস টি শার্ট টেনে নিয়ে গায়ে চড়ালো সে, আর তোয়ালেটা ছেড়ে পরে নিল একটা ট্রাউজার। হঠাৎ ওয়াশরুমের ভেতর থেকে ভেসে এলো ঝিলমিলের আকাশ বাতাস কাঁপানো তীব্র চিৎকার। তড়িৎ ব্যাগে দরজার কাছে ছুটে গেল বারিশ। দরজার সজোরে থাপ্পড় মেরে উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করছো কেন? ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। বারিশ আবারও দরজায় ভারী টোকা দিল। ঝিলমিল দরজা খোলো। এবারও কোনো জবাব না পেয়ে বারিশ দরজার শোল্ডার চার্জ করতে যাবে, ঠিক তখনই খট করে খুলে গেল দরজাটা। ভেতরে দৃশ্য দেখে বারিশের হা হয়ে যাওয়ার জোগাড়। ঝিলমিল ভেতরে দাঁড়িয়ে আছে, তার বা হাতের একদম দুটো আঙুলের ডগা দিয়ে ঝুলে ধরে আছে বারিশের ক্যালভিন ক্লাইন ব্র্যান্ডের আন্ডারপ্যান্ট। মেয়েটা সেটার দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল, এসব করার জন্য বিয়ে করেছিলাম আমি, আপনার এসব ধোয়ার জন্য? বারিশ এক মুহূর্ত নির্বাক হয়ে ঝিলমিলের কায়দা আর তার হাতের ঝুলন্ত পোশাকটির দিকে তাকালো। সে ভেবেছিল ভেতরে বুঝি কোনো বড়সড় অঘটন ঘটে গেছে। সে ধীরে সুস্থে হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজাটা আবারও বাইরে থেকে ঠাস করে লক করে দিল। ঠাস করে মুখের উপর ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ঝিলমিল কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। অসভ্য, হিংস্র, পাষাণ একটা। ঘৃণায় হাতে ধরে রাখা ক্যালভিন ক্লেইনের সেই জিনিসটার সাথে সাথে লন্ড্রি বাকেটের ভেতর ছুঁড়ে ফেলে দিল সে। আর আগের সারা শরীর রিড়ি করছে তার। আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখল চেহারাটা একদম লাল হয়ে আছে। এই লোকটা তাকে দিয়ে কেন এসব করাচ্ছে? ওয়াশরুমের বেসিনের পাশে রাখা ডিটারজেন্ট আর ফ্যাব্রিক সফটনারের বোতলগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবল ঝিলমিল, সে তো জীবনে নিজের জামা কাপড়ও কোনোদিন নিজে কাচেনি, আর আজ তাকে জল্লাদের কাপড় ধুতে হচ্ছে। শুরু হলো ঝিলমিলের ওয়াশরুম অভিযানের প্রথম অধ্যায়। চুলগুলো এক পাশে নিয়ে বালতিতে পানি ছেড়ে বারিশের প্যান্ট, শার্ট, টি শার্ট আর বাকি কাপড়গুলো চুবিয়ে দিল। এখানে আজকের পরা পোশাক আর কিছু আগের জমা ছিল। ডিটারজেন্টের কৌটোটা ভরে কোনো মাপজোক ছাড়া এক গাদা পাউডার ঢেলে দিল বালতির পানিতে। মুহূর্তের মতো ফ্যানের পাহাড় তৈরি হয়ে গেল। নাক ভেঙে দেওয়া উচিত হয়নি, একবারে মাথাটাই ফাটিয়ে দেওয়া উচিত ছিল। ফ্যানের মধ্যে কাপড় চুবিয়ে চুবিয়ে আছাড় মারতে মারতে বিড়বিড় করতে লাগলো ঝিলমিল। বারিশের এক একটা শার্ট প্যান্ট ডলে ডলে সাবান মাখছে, আর মনে মনে সেগুলিকে বারিশের উপরে রাগ ভেবে সমস্ত শক্তি দিয়ে আছাড় মারছে। পানি আর ডিটারজেন্টে পুরো ওয়াশরুমের টাইলস একদম পিচ্ছিল হয়ে গেছে। ভারী জিন্সের প্যান্টটা নিংড়াতে গিয়ে পা পিছলে এক চোট পড়তে গিয়ে কোনো মতে বেসিন ধরে নিজেকে সামলালো ঝিলমিল। পড়লে নিশ্চিত এই বাসে কোমর যাবে তার। পায়ের পাতায় ফেনা লেগে বিশ্রী অবস্থা। ভেজা আর ভারী প্যান্টটা প্যাচ দিয়ে পানি ঝরাতে গিয়ে ঝিলমিলের হাতের আঙুলগুলো ব্যথায় নীল হওয়ার জোগাড়। একটা প্যান্ট আর শার্ট নিংড়াতে যদি এই অবস্থা হয়, তবে বাকিগুলো ধুবে কিভাবে?
হাত দুটো ঘষে লাল হয়ে গেছে, কপালে জমে উঠেছে ছোট্ট ছোট্ট ঘামের বিন্দু। শেষমেশ কোনো মতে ধোয়া কাপড়গুলো এক এক করে তোয়ালে রাখার হ্যাঙ্গারে আর শাওয়ারের স্ট্যান্ডের উপর ঝুলিয়ে দিল। পুরো ওয়াশরুম এখন ফ্যান আর বন্যায় ভাসছে। হাড় বারুষের ভেজে চপচপ করা প্যান্ট শার্ট থেকে টপটপ করে পানি ঝরছে নিচে। দরজার লক খুলে এক হাতে কোমর ধরে ধুকতে ধুকতে বাইরে বেরিয়ে এলো ঝিলমিল। চুলগুলো জট পেকে কপালে লিপটে আছে, জামার সামনের অংশ ভেজা। সামনের সোফায় ল্যাপটপ খুলে বসে থাকা বারুষের দিকে খুলে চোখে তাকিয়ে ফুসফুস করে বলল, হয়েছে শেষ ধোয়া? ঝিলমিলের কথা শুনে সোফায় বসে থাকা বারিশ ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো। ঝিলমিলের ভেজে যাওয়া জামা, উস্কো খুস্কো চুল আর আগে ফুসতে থাকা চেহারার দিকে এক নজর তাকিয়ে ধীর পায়ে উঠে ওয়াশরুমের দরজায় গিয়ে দাঁড়ালো। ভেতরের ফ্যানের বন্যা আর শাওয়ারের স্ট্যান্ড থেকে টপটপ করে পানি ঝরার করুণ দৃশ্য দেখে বারিশের কপাল কুঁচকে এলো। সেখান থেকে মুখ ফিরিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, বাথরুমে কি বাতাস বয় নাকি ওখানে মাঝরাতে রোদ উঠবে? ঝিলমিল এক মুহূর্ত হা করে তাকিয়ে রইল। মানে হলো বন্ধ বাথরুমে এভাবে জগা খিচুড়ি করে ঝুলিয়ে রাখলে কাপড় শুকানো তো দূরের কথা, কাল সকালে এগুলো থেকে পচা ড্রেনের গন্ধ বের হবে। এতটুকু সাধারণ জ্ঞান কি তোমার মাথায় নেই? কি করব এগুলো এখন? ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে। আপনি মেলে দিয়ে আসুন, এখন তো আবার রান্না করতে হবে। পারবো না। ঝিলমিল থম মেরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো স্বামীর দিকে। জানতো বলে লাভ হবে না। সে নিজে কাপড়গুলো নিয়ে বের হয়ে গেল রুম থেকে। এদিকে কাপড়ের পানিতে পুরো ফ্লোর ভেসে গেছে। ফিরে আসুক, এগুলো বাড়ির শোকে দিয়েই মুছাবে। ইউটিউবে একটার পর একটা রান্নার রেসিপির ভিডিও স্ক্রল করে যাচ্ছে ঝিলমিল, কিন্তু একটার মাথা মুন্ডু তার মাথায় ঢুকছে না। এত বেলা হয়ে গেছে, এই সময়ে ভারী কিছু পাতে না পড়লে খিদে মেটার কোনো চান্সই নেই। অথচ টেবিলে কত শত পদের সুস্বাদু খাবার সাজানো রয়েছে, সেসব ফেলে রেখে এখন তাকে নতুন করে রাখতে হবে। আল্লাহ, এই লোকটা আসলে চায় কি? কেমন মানুষ এটা? না, মানুষ হতেই পারে না। সে নিশ্চিত মঙ্গল গ্রহের কোনো রিজেক্টেড এলিয়েন, তাও আবার মারাত্মক মেন্টাল এলিয়েন। ধপ করে চেয়ারে বসে পড়ে হতাশার সুরে বলল ঝিলমিল, একটাও তো পারবো না আমি। টুম্পা আন্টি, কিভাবে খাবার বানাবো? টুম্পা রান্নাঘরের কাউন্টারে হেলান দিয়ে নিষ্পৃহ ভঙ্গিতে আপেলে কামড় বসালো। চেবুতে চেবুতেই নির্ভাবনায় বলল, আমি কিছু কইতে পারুম না, আবার তোমার জামাই আইসা আমারে বকবো। যা মন চায় একটা বানাইয়া সোজা মুখের ওপর নিয়া দাও, যত ঢং। ঝিলমিল নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ গোল গোল করে তাকালো। আর আমি আমি কি খাবো? আমাকেও তো শেষমেশ এগুলোই গিলতে হবে। কয়েক মুহূর্ত রান্নাঘরের নিস্তব্ধতা ছেয়ে রইল। টুম্পা মচমচ করে আপেলের আরেকটা কামড় দিয়ে একটু ভেবে বলল, একটা উপায় আছে অবশ্য। কি উপায়? আমি মুখে মুখে কইয়া কইয়া দেই, তুমি রান্ধো। কখন কি ঢালবা, কি মশলা দিবা সব আমি বইলা দিমু, আর তুমি সেই মতো হাত চালাবা। শেষ পর্যন্ত রান্নাটা তোমার হাতেই হইব। কাজের কাজও হইল, আবার জামাইয়ের হুকুমও মানা হইল, একই কথা। এক মুহূর্তের জন্য থমকে গেল ঝিলমিল। তারপরে যেন ডুবে যাওয়া মানুষের হাতে খড়কুটো পাওয়ার মতো এক রাস উচ্ছ্বাসে টুম্পাকে এক হাতে ঝাপটে ধরে গালে কষে একটা চুমু বসিয়ে বলে উঠল, আই লাভ ইউ টুম্পা আন্টি, তুমি জাস্ট জিনিয়াস। এবার বলো, এই মেন্টাল এলিয়েন দুপুরে কি খায়? নির্দিষ্ট কোনো পছন্দ নাই, যতদিন ধইরা আইছে দুপুরে তেমন একটা বাড়িতে খাইও নাই, বানায়ও গরুর রেজালা আর ভাত। টুম্পার কড়া তদারকিতে ঝিলমিল রান্নাঘরের কাজে নেমে পড়ল। কোনটা আগে তেলের উপর ছাড়তে হবে, কতটুকু পেঁয়াজ লাল হলে বাটা মশলা কষাতে হবে, টুম্পা নিজে হাতে কিছু না ছুঁয়েও শুধু মুখ চালিয়ে সব সামনে নিচ্ছিল। ঝিলমিলও তার কথা অনুযায়ী সব করছিল। ঘন্টা খানেকের মধ্যে রান্নাঘরে মশলার কড়া ঘ্রাণ ছড়িয়ে পড়ল। এক পাশে ধোয়া ওঠা ধবধবে সাদা ভাত, অন্য পাশে লালচে গরুর মাংসের রেজালা আর চিংড়ি মাছ ভুনা। সবশেষে বাটিতে খাবার বেড়ে নিতে নিতে ঝিলমিলের কপালে জমা ঘামের বিন্দুগুলো চকচক করে উঠছে। অবলা রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ পেয়ে উপর থেকে শিউলি বেগম আর জারি নেমে আসে। ঝিলমিলকে রান্নাঘরে খাটতে দেখে শিউলি বেগম বিচলিত মুখে বললেন, তুমি আবারও রান্নাঘরে এসেছো? বাবা জানলে রেগে যাবেন কিন্তু।
কি করব আমি? না এলে বাড়ির চাচ্চু রেগে যাবেন, এমনকি বাসা থেকেই বের করে দেবেন। শিউলি বেগম ঝিলমিলের দিকে কিছুক্ষণ থমকে তাকিয়ে রইলেন। গলার স্বর কিছুটা গম্ভীর করে বললেন, কাকে চাচ্ছু বলছো তুমি? কথাটা শুনতে এক মুহূর্তে চুপসে গেল ঝিলমিল। মাটির দিকে চোখ নামিয়ে মাথা নিচু করে ফেলল। সকালে ও খেয়াল করেছি আমাকে চাচি ডাকছো, বাবাকে দাদা বলছো, আর নিজের স্বামীকে ডাকছো চাচ্চু। এখন এগুলো ডাকলে হবে? কিছু বলল না ঝিলমিল, শুধু পায়ের নখ দিয়ে মেঝের টাইলস ঘষতে লাগলো। শিউলি বেগম ঝিলমিলের আরো কাছে গিয়ে বড় মমতায় গালে হাত রেখে বললেন, স্বামীকে কেউ চাচ্চু বলে? পাগল মেয়ে, বিয়ে যেভাবেই হোক তরঙ্গ তোমার স্বামী, তোমার সারা জীবনের সঙ্গী, আর যেন এসব না শুনি। কথাটা শেষ করে শিউলি বেগম পাশে দাঁড়িয়ে থাকা নিজের মেয়ে জারিনের দিকে ফিরে বললেন, তোকে যেন আর কখনো ঝিলমিলকে আপু ডাকতে না শুনি, চাচিমা ডাকবি। জারিন মাথা নেড়ে অনুগত ভঙ্গিতে বলল, চাচিমা, তুমি কি রান্না করছো? জারিনের মুখে চাচিমা ডাক শুনে ফিক করে হেসে দিল ঝিলমিল। জারিন নাকি তাকে এখন থেকে চাচি ডাকবে। শিউলি বেগম চোখ রাঙিয়ে মিছে ডাক দেখিয়ে বললেন, আবার হাসছে, মারবো কিন্তু। ঝিলমিল নিজের হাসিটা সামনে নিয়ে জারিনের একটু কাছে এসে বলল, তোমার চাচ্চুর জন্য খাবার রান্না করছি, ওনার পেটে অসুখ হয়েছে। আমার হাতের খাবার ছাড়া অন্য খাবার হজম হয় না। শিউলি বেগম বিরক্ত নিঃশ্বাস ফেলে বললেন, ও আসলে কি চাইছে? এগুলো কিন্তু বাবার কানে গেলে আবার ঝামেলা হবে। বাসায় এত মানুষ থাকতে বারবার তোমাকে দিয়ে কেন রান্না করাবে? ঝিলমিল মুখ ফুটে কিছু বলার আগেই হঠাৎ কোত্থেকে যেন জারিফটা হাজির হলো। দরজায় হেলান দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, তোকে দিয়ে শেষে কিনা রান্না করাচ্ছে আমার চাচু? আহারে, শেষমেশ তুই আমার চাচার চাকরানি হয়ে গেলি। জারিফের এমন কুরুচিপূর্ণ কথায় রাগে আর অসহায়তে গাল দুটো লাল হয়ে উঠল মেয়েটার। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। ঝিলমিল জবাব দেওয়ার আগেই শিউলি বেগম ছেলেকে ঝাঁঝালো গলায় বললেন, জারিফ, কেমন অসভ্যের মতো কথা বলছিস? যা এখান থেকে। যাবো মানে? প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে দাও। দিচ্ছি, যা। শিউলি বেগম বিরক্ত মুখে বললেন, কি কি রান্না হয়েছে আজকে? টেবিলে গিয়ে বস, যা রান্না হয়েছে নিয়ে আসছি। কিন্তু জারিফ সরল না। ঝিলমিলের বানানো ধোয়া ওঠা বাটিগুলোর দিকে বাঁকা চোখে তাকালো। ঝিলমিল, তুই কি রান্না করেছিস রে? শুধু চাচুকেই খাওয়াবি? আমিও একটু টেস্ট করে দেখি। কথাটা বলতে বলতে সে হালকা চালে ঝিলমিলের বানিয়ে রাখা খাবারের বাটিগুলোর দিকে হাত বাড়ালো। জারিফের আঙ্গুল বাটিতে স্পর্শ করার আগে পেছন থেকে বারিশ এসে তার হাতটা শক্ত করে চেপে ধরলো। ঠান্ডা বরফ শীতল গলায় বারিশ বলল, ধরবি না এগুলো? জারিফ চমকে উঠে কবজি ছাড়ানোর চেষ্টা করে শুধালো, কেন? কারণ এগুলো আমার। শিউলি বেগম আর জারিন থমকে দাঁড়িয়ে রইল। আর ঝিলমিল দেয়ালের সাথে সেটে গিয়ে নিঃশ্বাস আটকে ফেলল। জারিফ মুখখানা কিছুটা বাঁকা করে নিজের অসন্তোষ আড়াল করার চেষ্টা করলো, কিন্তু বারিশের চোখের দিকে তাকিয়ে আর এক শব্দও বাড়াতে পারল না। বারিশ এক ঝটকায় তার হাতটা ছেড়ে দিয়ে ঝিলমিলের দিকে তাকালো। ট্রেতে খাবার সাজিয়ে উপরে নিয়ে এসো। বারিশকার উত্তরের অপেক্ষা না করে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই চারপাশে থমথম স্তব্ধতা চিরে স্ত্রীর কুণ্ঠিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে, পাগলু, শোনো পাগলু। নিমিষে স্তব্ধ হয়ে গেল বারিশের দীর্ঘ পায়ের পদক্ষেপ। সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে, তবে পেছনে ঘুরে তাকালো না। 1 ইঞ্চিও নড়ল না তার শরীর, শুধু পিঠের পেশিগুলো টান টান হয়ে উঠল। শিউলি বেগম অবিশ্বাস্য চোখে প্রথমে ঝিলমিল, তারপর বারিশের পিঠের দিকে তাকালেন। কি বলে এমি? চাচ্চু ডাকতে না করাই সোজা পাগলু? অন্য পাশে টুম্পা 2 চোখ কপালে তুলে হা হয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। ওরে পোল্টিবাজ মেয়ে, একটু আগেও আমার কাছে কান্নাকাটি কইরা কড়াকড়ি নালিশ ঠুকলি, ডাকলি মেন্টাল এলিয়েন, আর এখন হুট কইরা রং পাল্টাইয়া গইলা জল ওইয়া সোজা পাগলু। মনে মনে আওড়ালো সে। সবচেয়ে মারাত্মক বিস্ফোরণটা ঘটল জারিফের ভেতর। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। বাড়ির স্থির গতিতে ঘাড় ফেরালো। কপালের উপরের 2 সূক্ষ্ম ভাঁজ গভীর থেকে গভীরতর তার।
চোখের কোণে তীব্র এক বিভ্রান্তি ও বোধগম্যহীনতার ছায়া। ঝিলমিল প্রথমে একটু ইতস্তত করে পরক্ষণে ভয় আর সংশয় ঝেড়ে ফেলে একদম সোজা বারিশের সেই বিভ্রান্ত চোখের উপর দৃষ্টি স্থির রাখল। গলার স্বর বেশ স্পষ্ট আর স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। ওপরে না গিয়ে এখানেই বসে খাই, চলো। তুমি টেবিলে গিয়ে বসো, আমি খাবার আনছি। বারিশ এবার ভেতরে ভেতরে আরো অবাক হলো, তবে চেহারায় আর প্রকাশ করলো না। ঝিলমিল আর চোখে তাকালো জারিফের দিকে। জারিফের মুখটা তখন সত্যি দেখার মতো। ছোয়াল ছুটে গেছে চোখ দুটোর আগে কোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। বারিশ একবার জারিফের দিকে তাকিয়ে বিনা বাক্যে টেবিলে গিয়ে বসলো। ঝিলমিল আর দেরি করলো না, টুম্পার হাত থেকে ট্রেটা নিজের হাতে নিয়ে সোজা ডাইনিং টেবিলে চলে এলো। বাটিগুলো ঢাকনা সরাতেই ধোয়া ওঠা খাবারগুলো অত্যন্ত যত্নের সাথে সে প্রথমেই বারিশের প্লেটে বেড়ে দিল। এরপর নিজের প্লেটে পরিমিত খাবার বেড়ে নিয়ে বারিশের ঠিক পাশের চেয়ারটায় ঘেঁষে বসলো। টেবিলের ঠিক অন্য পাশে এসে বসেছে জারিফ। তার থমথমে মুখটা এর আগের ছায়া স্পষ্ট। শিউলি বেগম ছেলের প্লেটে খাবার বেড়ে দিতে লাগলেন, কিন্তু থালার দিকে তাকানোর কোনো আগ্রহই যেন জারিফের নেই। জারিফের জ্বলন্ত দৃষ্টি সোজা আড়াআড়ি ভাবে গিয়ে আটকে আছে ঝিলমিলের উপর। খাবার মুখে তোলা তো দূরের কথা, ঝিলমিলের এই আত্মবিশ্বাসী ভঙ্গিটা তার গলায় যেন কাটা হয়ে বিচ্ছে। এদিকে ঝিলমিল জারিফের সে বিষাক্ত চাউনি পুরোপুরি উপেক্ষা করে বেশ শান্ত ভঙ্গিতেই খাবার খাচ্ছে, যেন এই টেবিলে বারিশ আর সে ছাড়া আর কারো অস্তিত্বই নেই। নিজে হাতে খেতে পারবে নাকি আমি খাইয়েও দিতে হবে? বাক্যটা বলে সে বারিশ জারিফ দুজনকেই খোঁজা দিল। বারিশ আবারও জারিফের দিকে তাকালো, দেখলো তার দৃষ্টি ঝিলমিলের উপর। খেতে থাকা ঝিলমিলের হাত থামিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, রুমে চলো। কেন? এখানেই বসে খাই, প্লিজ। শুনলো না বারিশ, টেনে নিয়ে গেল। যেতে যেতে টুম্পাকে বলল যেন খাবারগুলো রুমে দিয়ে আসে। ঝিলমিল আর বাড়াবাড়ি করলো না, নিঃশব্দে বারিশের টানের সাথে নিজের পা মিলালো। টুম্পা খাবার দিয়ে আসার পর খাবার খেতে খেতে ঝিলমিলে একবার বারিশকে জিজ্ঞেস করে, খাবার কেমন হয়েছে চাচ্চু? বারিশ তখন ওয়াশরুম থেকে হাত ধুয়ে বের হচ্ছিল। টিস্যুতে হাত মুছতে মুছতে নির্ভাবনায় বলল, ভালো না। ঝিলমিলের খুব বলতে ইচ্ছে করলো, ভালো না লাগলে যেন নিজে রেঁধে খায়, কিন্তু বলল না। সে নিজেও হাত ধুয়ে আসলো। বের হতেই পেছন থেকে বারিশের হুকুম ভেসে এলো, একটা শার্ট বের করো। বের হব আমি একটু। বিরক্তিতে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো ঝিলমিল। ওয়ার্ড্রোব খুলে টেনে বের করলো একটা নিখুঁত আয়রন করা কুচকুচে কালো শার্ট। শার্টটা নিয়ে বারিশের সামনে গিয়ে বাড়িয়ে দিল। এই নিন। কিন্তু বারিশ কাপড়ে হাত দিল না। চোখের পলকে ঝিলমিলের বাড়ি দেওয়া কবজিটা ধরে পিঠের পেছনেই মুচড়ে ধরল। এত দ্রুত ঘটলো যে ঝিলমিল সামলে ওঠার সুযোগই পেল না। পিঠের সাথে হাত ফেটে যেতে মাথা একটু কুঁকিয়ে উঠল সে। বারিশ তার কাছাকাছি এসে হাড় কাঁপানো কণ্ঠে ফিসফিস করে বলল, মানা করেছিলাম না চাচ্চু বলতে। টেল মি, কিসের প্রবলেম তোমার? ঝিলমিল ব্যথায় দাঁতে দাঁত চেপে বলল, আগে হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। বিন্দু মাত্র ঢিলে করলো না হাতের মুঠি যুবক। ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে রুড়ো গলায় বলল, আগে বলো তোমার কি সমস্যা? মেয়েটি বার খানিক ক্লান্ত ভঙ্গিতে চোখ বুঝলো, তারপর একটা শক্ত নিঃশ্বাস ছেড়ে মুখ ফিরে বলল, কোনো সমস্যা নেই, আর বলবো না। বারিশ এক মুহূর্ত তার থমথমে মুখের দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করলো, মনে থাকবে? থাকবে। একই কথা আরো বলেছে, তবে লাভ হয়নি। তবু কবজিটা ছেড়ে দিল বারিশ। নিজের অবশ হয়ে আসা হাতটা টেনে নিয়ে গায়ে হাত বোলালো ঝিলমিল। জায়গাটা লাল হয়ে গেছে। বারিশ সেদিকে কোনো নজর না দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। কালো শার্টটা গায়ের উপর চাপিয়ে দিয়ে শান্ত স্বাভাবিক গলায় হুকুম দিল, বোতামগুলো লাগিয়ে দাও। ঝিলমিলের মেজাজটা এবার সত্যি সত্যি ছুটে গেল। নিজের লাল হয়ে যাওয়া হাতটার দিকে একবার তাকিয়ে তারপর বারিশের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, এটাও আমাকেই করতে হবে? বারিশ কোনো জবাব দিল না। ঝিলমিলও আর উত্তরের আশা না করে এক পা এগিয়ে এলো। গম্ভীর ভাব মুখে ফুটিয়ে চুপচাপ বারিশের শার্টের বোতামে হাত লাগালো সে। চাচার বন্ধুকে আমি স্বামী মানব কিভাবে বলুন তো? প্রথমত আপনি আমার চাচুর ফ্রেন্ড, তারপর হলেন হবু ফুপা, তার উপর আবার আমার ক্লাসের টিচার। এতগুলো সম্পর্ক পায়ে ঠেলে হুট করে আপনাকে স্বামী মেনে নেওয়া কি মুখের কথা? আপনার দিকে তাকালেই আমার চাচ্চু ডাকতে মন চাই। স্বামীর বুকের শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে দিতে বলল ঝিলমিল। তার ধমক খেয়েও খুব শান্তভাবেই নিজের যুক্তিগুলো উপস্থাপন করছিল মেয়েটা।
শেষ বোতামটা লাগাচ্ছিল সে। ঝিলমিলের কথা শেষ হতে না হতেই বারিশ চরম বিরক্তি নিয়ে আবারও 2 হাতে বোতামগুলো খুলতে শুরু করলো। একেবারে নির্বিকার ও শক্ত গলায় বলল, আসো বাসর করি, সব ঠিক হয়ে যাবে। সরাসরি এমন বাক্যে কান দিয়ে ধোঁয়া বের হলো কিশোরের। পেটটাও মোচড় দিয়ে উঠল। বোতাম খোলার হাত দুটো চট করেই ধরে ফেলে বলল, আপনি এমন অশ্লীল কথা বলেন কেন? বাড়ির শক্ত চোখে তাকালো। মিছু কিন্তু কড়া গলায় বলল, কারণ আমি আর কোনো সমাধান দেখছি না। মেজাজ খারাপ করে দিচ্ছ বারবার। বউ আমাকে চাচ্চু ডেকে ঘুরে বেড়াচ্ছে। পাবলিক জানলে আমার ইজ্জতের আর কিছু অবশিষ্ট থাকবে না। এর চেয়ে ভালো স্বামীর অধিকার বুঝিয়ে দিই। তাই আমাকে দেখলে আর চাচ্চু ডাকতে মন চাইবে না। ঝিলমিল চোখ দুটি বড় বড় করে বারিশের হাত দুটো চেপে ধরে রেখে বলল, মুখ ফসকে বের হয়ে গেলে আমার কি দোষ? আচ্ছা, আর বলবো না। বারিশ ঝিলমিলের দিকে কড়া চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এ কথা অনেকবার বলেছ কিন্তু ফলাফল 0। আচ্ছা, ডাকলে সমস্যা কি? চাচাই তো ছিলেন, আবার হয়েও যেতে পারেন। আবার হয়ে যেতে পারি মানে? আমার আব্বু এই সম্পর্ক মানবে না। ফুপিকে আপনার সাথে বিয়ে দিতে চায়নি। সেখানে তো আমি তার মেয়ে। দাদিমার জন্য চুপচাপ আছে এখন। আর আপনার আম্মা ওই সম্পর্ক মানবে না। আর তুই? হঠাৎ এমন ভিন্ন সম্বোধনে বিস্মিত না নিয়ে বারিশের চোখের দিকে তাকালো ঝিলমিল। চোখ দুটো একদম শান্ত, যেমন বাধার মতো স্থির আর অনুভূতিহীনতায় ঢাকা। সে নিষ্পৃহ চোখের চাহনিতে ঝিলমিলের বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠল। তোতলা ছন্দে ঝিলমিল জিজ্ঞেস করলো, কি বললেন? বারিশ ঝিলমিলের চোখে চোখ রেখে আগের মতোই বরফের মতো ঠান্ডা ও নিচু স্বরে বলল, তোর কি মতামত? আমার আবার কি ইচ্ছা থাকবে? আপনি এইভাবে তুই করে বলছেন কেন? আর এইভাবে তাকাচ্ছেনই বা কেন? বারিশ চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস টানল। তারপর চোখ খুলে ঝিলমিলের দিকে স্থির দৃষ্টি রেখে ধীর গলায় বলল, আমি তোমার মতামত জানতে চাইছি, বলো শুনি। জানি না। তুমি কি চাও? আমি কি চাইবো? আমি কিছুই চাই না, বাদ দিন, এসব কথা পরে হবে। কোথায় না যাবেন, যান এবার, আমার ঘুম পাচ্ছে। ঝিলমিল বলল না। জারিফকে একটু শিক্ষা দিতে পারলেই ও বাড়ি ছেড়ে ভাগবে। বারিশ আর কোনো প্রশ্ন করলো না, চলে গেল। তবে ঝিলমিলের ঘুমের 12টা বাজিয়ে তারপর গিয়েছে। টেবিলের উপর মোটা একগাদা হোমওয়ার্কের ফাইল ফেলে দিয়ে গেছে, যা শেষ না করে আজ রাতে ঝিলমিলের ঘুমানোর আর কোনো সুযোগই নেই। বারিশ মূলত বন্ধুদের ডাকে বাইরে এসেছে। ধানমন্ডি লেকের পাড়ে নিরিবিলি আবছা আলোয় ঢাকা ক্যাফের ওপেন রুফটপে বসেছে বন্ধুদের এই লেট নাইট আড্ডা। এই আড্ডায় মেহরাজও আছে, কিন্তু বারিশ আসার পর থেকে বাকি সব বন্ধুরা মেহরাজ আর বারিশকে নিয়ে খ্যাপাতে ব্যস্ত। কারণটা এক রাতের ব্যবধানেই মেহরাজ স্রেফ বন্ধু থেকে বারিশের চাচা শ্বশুর বনে গেছে। তবে বারিশের এসব আলতু ফালতু কথা মোটেও কান নেই। সে চেয়ারে হেলান দিয়ে এক পা একদিকে ছড়িয়ে অন্য পা আলাদা একটা চেয়ারে তুলে নিজের মতো ধীরে সুস্থে সিগারেটের ধোঁয়া উড়ে যাচ্ছে। বারিশের দিকে তাকিয়ে নীল আক্ষেপের সুরে বলল, তুই তো জব আর বউ পেয়ে দিন দিন আমাদের ভুলেই যাচ্ছিস। তোদের মনে রাখার মতো দুটো কারণ বল। নীল চোখ কপালে তুলে বলল, বাহ, এত স্বার্থপর তুই, এখন বন্ধুত্বের মাঝেও কারণ খুঁজছিস। পাশে বসে থাকা মেহরাজ এবার বেশ বিরক্তি নিয়ে বলল, বারিশ, তুই এসব সাইপাস খাচ্ছিস কেন? আমার কিন্তু একদম পছন্দ না। বাড়ির শাকের মতো বসে থেকে চোখ ঘুরালো মেহরাজের দিকে। তারপর তার নজর গিয়ে পড়লো মেহরাজের নিজের আঙ্গুলে চেপে রাখা জ্বলন্ত সিগারেটটার উপর। নিজে দিব্যি টেনে যাচ্ছে আর মুখে বলছে পছন্দ না। সেদিকে তাকিয়ে বারিশ নিষ্পৃহ গলায় বলল, তোর পছন্দ না তাতে আমার কি? দেখ, আমি এখন তোর চাচা শ্বশুর। আমার সামনে তুই এগুলো খেতে পারিস না। আর তাছাড়া আমার ভাইজি জানলে কষ্ট পাবে। মেহরাজ গলার স্বর বেশ চড়িয়ে বলল, তাতে আমার কি? আবারও একই নির্ভাবক উত্তর দিল একগুঁয়ে যুবক। তোর কি মানে রে? এই দেখ, সব বাজে অভ্যাস না ছাড়লে কিন্তু ঝিলমিলকে বাপের বাড়ি ফিরিয়ে আনবো আমি। মেহরাজের গলায় হুমকি। আমার বাড়ির আশেপাশেও যদি তোকে দেখি, তোর পা দুটো ভেঙে দেব। মেহরাজ সাথে সাথে বাকি বন্ধুদের দিকে ফিরে নালিশের সুরে বলে উঠল, দেখলি তোরা, একটাবার দেখ, চাচা শ্বশুরকে সামান্যতম সম্মানটুকু দিচ্ছে না ও। কথাটা শোনা মাত্রই টেবিলের সবাই একসাথে হেসে উঠল। তাকে খোঁচা মেরে সমস্বরে বলল, বন্ধুরা, আহা বারিশ, সিগারেট খাচ্ছিস কেন বলতো? তোর চাচা শ্বশুর তো একদম পছন্দ করে না। রাত ভালোই হয়েছে, 12টার কাছাকাছি।
কোনো পূর্বাভাস ছাড়াই সিট ছেড়ে উঠে দাঁড়ালো বারিশ। এখানে সে সিগারেট আর কফি খেয়েছে শুধু। সে একটা ওয়েটারকে ডেকে বলল, সবার বিল আমার শ্বশুর দেবে। বলে চলে গেল একদম। পেছন থেকে মেহরাজ গালাগালি করছে, বাকি বন্ধুরা হাসছে, সেসবেও কান দিল না মেহরাজের ব্যাপরোয়া ভাতিজি জামাই। নিজের বাইকের চাবির তোড়াটা আঙ্গুলে নাচাতে নাচাতে রুফটপ থেকে নেমে গেল সে। বারিশ চলে যাওয়ার পর মেহরাজ আর বেশিক্ষণ থাকলো না সেখানে। বন্ধুদের সবার বিল মিটিয়ে বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো সে। বারিশের এমন খামখেয়ালি ব্যবহারে ভীষণ বিরক্ত মেহরাজ। বন্ধু হিসেবে বারিশের এ ব্যাপরা রূপ মেনে নেওয়া গেলেও নিজের ভাইয়ের মেয়ের জামাই হিসেবে তাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। তার পুতুলের মতো নিষ্পাপ ভাতিজি একটা মার্জিত, ভদ্র আর সভ্য জামাই ডিজার্ভ করে। এমন একজন বাঁধন হারা লোক নয়। ভাবনার সুতোয় টান পড়লো হুট করে। অন্ধকার রাস্তায় আচমকাই তার বাইকের সামনে, একদম সামনে এসে পড়লো একটা লোক। অপ্রত্যাশিত এই ঘটনায় ঘাবড়ে গিয়ে মেহরাজ করা ব্রেক কষল, কিন্তু সামলাতে না পেরে বাইক সহ উল্টে গিয়ে সোজা লোকটার গায়ের উপর গিয়ে পড়লো। লোকটা নিচে আর সে উপরে। ধরফর করে মুখ তুলে তাকাতেই মেহরাজের চোখে পড়লো এক মধ্যবয়স্ক লোককে। বয়স 40-এর কোঠা পেরিয়েছে নিশ্চিত। লোকটি চোখ দুটো বুজে অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলে চলেছে, আমি আছি বউ, এবার আমি সত্যি চলে আসবো তোমার কাছে। লোকটার মুখ থেকে অসংলগ্ন বাক্যগুলো বের হতেই মেহরাজের মুখটা কুঁচকে গেল। বাতাস জুড়ে মদের বিশ্রী দুর্গন্ধ ভেসে আসছে। তড়িঘড়ি করে লোকটার উপর থেকে সরে এলো সে। পকেট থেকে চট করে মাস্কটা বের করে নাকে চেপে ধরলো মেহরাজ। তারপর পা দিয়ে আলতো ধাক্কা মেরে লোকটাকে ডেকে বলল, এই যে ভাই, শুনছেন? উঠুন এখান থেকে। লোকটা চোখ না খুলেই বিড় করে বলল, আমাকে ডেকো না তো, আমি মরে গেছি। আমি এবার আমার বউয়ের কাছে যাব। মেহরাজ চারপাশটা এক নজর দেখে নিয়ে কড়া গলায় বলল, আপনি মরেননি, তবে এভাবে পড়ে থাকলে আর কিছুক্ষণ পর সত্যি সত্যি মারবেন। এটা হাইওয়ে, দ্রুত উঠুন এখান থেকে। কিন্তু লোকটা উঠার কোনো নামই নিল না। রাস্তায় শুয়ে শুয়ে চোখ বুজে কি সব হাবি জাবি ফিসফিস করে বলেই চলল মাতাল বেটা। রাস্তার মাঝখানে মাতাল লোককে ফেলে রাখা বিপজ্জনক বুঝে মেহরাজ এবার বিরক্ত হলেও লোকটার জামার কলার ধরে তাকে টেনে টুনে সোজা করলো। টেনে হেঁচড়ে কোনো মতে রাস্তার এক পাশে নিয়ে গিয়ে দাঁড় করালো তাকে। তার ঝাপসা চোখের দিকে তাকিয়ে মেহরাজ অধৈর্য গলায় জিজ্ঞেস করলো, আপনার বাসা কোথায় বলবেন? মানে লোকটা কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে হঠাৎ হেসে উঠল। জাহান্নামে। চোখ কুচকে বলল মেহরাজ, জাহান্নামে আবার কারো বাসা হয় নাকি? হাই হাই, জীবনে বহু পাপ করেছি, এটাই এখন আমার আসল বাসা। উফ, নাটক বন্ধ করো, সোজা বলবেন ঠিকানাটা কোথায়? লোকটা কোনো সোজা উত্তর দিল না। নিজের পকেট থেকে অনেক কসরত করে ফোনটা বের করে মেহরাজের দিকে বাড়ি দিয়ে বলল, আমার মেয়ে জানে। মেহরাজ আর কথা না বাড়িয়ে ফোনটা হাতে নিল। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখলো মামুনি নামে একটা নম্বর সেভ করা আছে। কোনো উপায় না পেয়ে সেই নম্বরে ডায়াল করে দিল। সেই উপাস থেকে কল রিসিভ হতে একটা ছিমছাম মেলি কণ্ঠ ভেসে এলো। হ্যালো বাবা, আমি এখন তোমাকে নিয়ে আসতে পারবো না। তুমি যেখানে আসো সেখানেই চুপচাপ ঘুমিয়ে পড়ো তো। মেয়েটার কণ্ঠ জড়ালো, নিশ্চিত ঘুমিয়ে পড়েছিল। মেহরাজ নিজের গলার স্বর কিছুটা কড়া করে বলল, হ্যালো, শুনুন, আমি আপনার বাবা নই। আপনার বাবা মাল খেয়ে টাল হয়ে হাইওয়েতে পড়ে আছে। আর একটু হলে আমাকে সঙ্গে নিয়ে উপরে চলে যেতেন। দয়া করে ড্রামা বন্ধ করে দ্রুত আপনার বাসার ঠিকানা বলুন। মেহরাজের এমন শক্ত গলা শুনে কয়েক সেকেন্ডে একদম নিস্তব্ধ হয়ে রইল ওপাশের মেয়েটি। হয়তো অপ্রস্তুত হয়ে পড়েছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত বাসার ঠিকানাটা বলে দিল। কথা শেষ করে ফোনটা পকেটে পুরে নিল মেহরাজ। রাস্তায় বাইকটা আছাড় খাওয়ার কারণে ও নিজের ডান হাতের কনুইয়ের কাজটা বেশ কিছুটা ছিলে গেছে, জ্বলছে ভীষণ। তারপর এই বাড়তি ওজনে ঢলে পড়া একটা মানুষকে টেনে টুনে দাঁড় করাতে গিয়ে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। নিজের বাইকটা সোজা করে দাঁড় করিয়ে মানসিক কষ্টে সেই মাতাল লোকটাকে টেনে বাইকের পেছনের সিটে তুলল। এই লোকটা যাতে পেছন থেকে গড়িয়ে না পড়ে যায় সেজন্য লোকটার দুটো হাত টেনে নিজের পেটের সাথে শক্ত করে মুড়িয়ে পেঁচিয়ে নিল মেহরাজ। তারপর এক হাতে কোনো মতে বাইকের হ্যান্ডেল সামলে আর অন্য হাতে পেছনের মাতালটাকে শক্ত করে ধরে রেখে গন্তব্যের দিকে রওনা দিল সে। চলন্ত বাইকের হাওয়ায় মাতাল লোকটা নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে সোজা মেহরাজের পিঠে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়ল।
পিঠের উপর মদের দুর্গন্ধযুক্ত এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে মেহরাজের পিত্তি চলে গেল। দাঁতে দাঁত চেপে আকাশের দিকে মুখ করে বিড়বিড় করে উঠল সে। ও গড, মুভিতে নায়কের গাড়ির সামনে এসে পড়ে সুন্দরী নায়িকা, নায়িকে নায়িকার ওপর পড়ে, অ্যাক্সিডেন্টাল কিস হয়, আর আমি গিয়ে পড়লাম পারফিউমহীন মর্তালের ওপর। গভীর রাতে বাড়ি ফিরল বারিশ। ড্রয়িং রুমের বাতিটা জ্বালানো ছিল। কদম ফেলতেই সোফায় বসে থাকা তার বাবা চঞ্চল শেহরিয়ারের মুখোমুখি হতে হলো ওকে। গলার স্বর গম্ভীর করে চঞ্চল সাহেব জিজ্ঞেস করলেন, এত রাত অবধি কোথায় ছিলে? ভাবলেশহীন মুখে উত্তর দিল বারিশ। বন্ধুদের সাথে। চঞ্চল সাহেবের চোয়াল শক্ত হয়ে এলো। ছেলের এই উদাসীনতা সহ্য করা কঠিন। নিজের স্বভাব এবার একটু বদলাও। নতুন বউকে ঘরে ফেলে রেখে তুমি রাত বিরাতে বাইরে আড্ডা দিয়ে বেড়াচ্ছ। এখন অন্তত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তার স্পর কঠোর। বারিশ থামলো। বাবার দিকে এক পলক চাইলো। ওর চোখে মুখে বিন্দুমাত্র পরিবর্তনের তাগিদ নেই। ঠান্ডা গলায় জবাব দিল, পারবো না। আমাকে এইভাবে মেনে নিয়ে যার থাকার সে থাকবে, আর যার না থাকার থাকলে সোজা চলে যাবে। চঞ্চল সাহেবের উত্তরের অপেক্ষা না করে সে নিজের রুমের দিকে হেঁটে গেল। চঞ্চল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বসে রইলেন। তারপর লাইট নিভিয়ে নিজের ঘরে শুতে চলে গেলেন। বারিশ রুমের দরজার লকটা খুলে ভেতরে ঢুকতে দেখলো চারপাশে ঘুটঘুটে অন্ধকার। বারান্দা থেকে আসার সামান্য একটু হালকা আলোয় রুমের অবয়ব স্পষ্ট হচ্ছে কিছুটা। বিছানার দিকে তাকাতেই ওর চোখে পড়লো ঝিলমিল ঘুমিয়ে আছে। একটা কোলবালি শক্ত করে বুকের সাথে জড়িয়ে গায়ে চাদর টেনে শান্ত হয়ে শুয়ে আছে মেয়েটা। বাড়ির স্থির পায়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। নিঃশব্দে কিছুক্ষণ ঘুমন্ত মেয়েটার বিষণ্ণ মুখের দিকে নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল সে। তারপর ঝিলমিলের কাঁধে হাত দিয়ে সামান্য ধাক্কা দিয়ে ডেকে তুলল। কয়েক মুহূর্ত পর ঘুম ঘুম চোখে খুব কষ্ট করে চোখ মেলল ঝিলমিল। আধু ঘুমে জড়ানো গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাড়ির সোজা দাঁড়িয়ে থেকে নিচু গলায় বলল, আমার খিদে পেয়েছে। ঝিলমিল সামান্য ভ্রু কুচকে তাকালো। গলার স্বর তখনও ভারী। তো খাবার গরম করে দাও। ঝিলমিল অন্ধকারে এক দৃষ্টিতে বারিশের মুখের দিকে তাকিয়ে রইল। এক মুহূর্ত কোনো প্রতিবাদ করলো না, কোনো কড়া কথাও বলল না। শুধু লোকটার এই অসময়ে হুকুমটা মেনে নিতে না পেরে কেঁদে দিল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।